যাকে 2 বছর ধরে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। সুখে দুঃখে 4 বছর অতিক্রম করলাম। এই 4 বছরে আমার স্বামী শুধু আমাকে একটা কথাই বলেছে, তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবেসে যাব। এই 4 বছরে আমার স্বামীর প্রতি একটা দিনও মনে হয়নি আমার স্বামীর ভালোবাসার কোনো খুঁত আছে। কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়, তো আমারও হয়েছিল সেই অবস্থা। হঠাৎ করে আমার বান্ধবীর কাছ থেকে তার ফেক আইডিটা নিলাম। 6 বছর আগে এই আইডিটা আমি আর আমার বান্ধবী 2 জন মিলে খুলেছিলাম। তো আমার এই আইডিটা তেমন একটা প্রয়োজন হয়নি, আমি কখনো চালাইনি, কিন্তু নিয়ন্ত্রণ আমাদের 2 জনের হাতেই ছিল। ও প্রায় সময় আইডিতে অ্যাক্টিভ থাকতো। আর ভয়েস চেঞ্জের অ্যাপস দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় খুব ভালো করেই আমি শিখে নিলাম। আমার বান্ধবী আমাকে জিজ্ঞাসা করলো, কি দরকার, কি করবি তুই এই আইডি দিয়ে? আমি বললাম, ওই তেমন কিছু না। আমার স্বামী তো আমাকে খুব বলে, আমাকে অনেক বেশি ভালোবাসে, একটু ওকে বাজিয়ে দেখবো আর কি, দেখি আমাকে কেমন ভালোবাসে। আমি শিওর ছিলাম আমার স্বামীর ভালোবাসার কাছে আমি হেরে যাব, যতই আমি চেষ্টা করি না কেন। অবশেষে সেই ফেক আইডি দিয়ে আমার স্বামীকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। 2 দিন হয়ে গেল আমার স্বামী ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। আমি তো মহা খুশি যে আমার স্বামী আমাকে সত্যিই অনেক ভালোবাসে। 2 দিন পরে এসে আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমার কি বিথি নামের কোনো ফ্রেন্ড আছে? আমি বললাম, কই না তো, কেন কি হয়েছে? ও বলল, কিছু না, এমনি জিজ্ঞাসা করলাম। ঠিক ওই দিনই ও অফিসে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। আমি না খুব অবাক হয়েছি। তারপর ভাবলাম একটা মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই পারে, এতে আর এমন কি। ওই আইডিতে যতগুলো প্রোফাইল পিকচার প্লাস যতগুলো ছবি আপলোড করা ছিল একটা হিন্দি নায়িকার। আমার স্বামী সাধারণত হিন্দি কিছুই বুঝে না আর হিন্দি কিছু দেখেও না, তাই ওর পক্ষে বোঝা সম্ভব ছিল না যে এটা কোনো হিন্দি নায়িকা হবে। আর আমার বান্ধবী এই আইডিতে এত বেশি অ্যাক্টিভ ছিল যে কারোর দেখে বোঝার উপায় নাই যে এটা একটা ফেক আইডি। সেই ফেক আইডি দিয়ে আমি বিথি সেজে আমার স্বামীর সাথে কথা বলা শুরু করলাম। আমি যত বেশি কথা বলছিলাম বিথি সেজে তত বেশি আমি অবাক হচ্ছিলাম। আমি আমার স্বামীর সাথে বিথি সেজে যত বেশি আমি কথা বলছিলাম তত বেশি আমি অবাক হচ্ছিলাম। সে আমার সাথে অনেক বেশি কথা বলা শুরু করলো এবং এত এত বেশি কবিতা গান এত এত সুন্দর কথা সে বিথিকে বলতে লাগলো যা শুনে যে কেউ ইমপ্রেসড হয়ে যাবে। আর সবচেয়ে দুঃখের কথা হলো এইসব কথাবার্তা এইসব গান কবিতা সে আমাকেও বলতো। আসলে আমার স্বামীর কথাগুলো কবিতা সবকিছুই এক, কিন্তু মানুষ দুইটা ভিন্ন। আমি অনেক বেশি চেষ্টা করতাম আমার স্বামী যখন বাসায় আসতো তখন নিজেকে স্বাভাবিক রাখার জন্য, কিন্তু কেন জানি এটা করতে পারতাম না। আমার স্বামী বাসায় আসার আগে সারাদিনে বিথির সাথে যত বেশি SMS ছিল সবগুলো ডিলিট করে তারপর বাসায় ঢুকতো এবং বিথিকে সে বলে দিত সে যেন বাসায় আসার পর তাকে যেন কোনো SMS করা না হয়, কারণ সে তার বড় ভাইয়ের সাথে থাকে। তার বড় ভাই যদি বুঝতে পারে সে কোনো মেয়ের সাথে কথা বলে তাহলে তার বড় ভাই নাকি অনেক বেশি কষ্ট পাবে। আমি এতটাই কষ্ট পেলাম যে সে তার নিজের বউকে বড় ভাই বানিয়ে দিয়েছে। কি একটা অবস্থা, আমি আর এইসব মেনে নিতে পারছিলাম না। নিজে নিজে অনেক কিছু ভাবতাম আর কষ্ট পেতাম। আবার নিজেকে বুঝ দিতাম, আচ্ছা আমার স্বামী তো আমার নিজেরই আছে, অন্য কোনো মেয়ের সাথে তো আর কথা বলছে না, সে তো আমার সাথেই কথা বলছে। কিন্তু পরক্ষণে আবার এটাই চিন্তা করতাম যে আমার স্বামী তো আর জানে না যে সে আমার সাথে কথা বলছে, সে তো জানে সে বিথির সাথে কথা বলছে। আমার 4 বছরের ভালোবাসা কি তাহলে মিথ্যে? একটা মানুষ কিভাবে পারে এইভাবে অভিনয় করতে? অন্য সময় ছুটির দিনে আমার স্বামী কখনোই বাহিরে যেতে চায় না, সে সব সময় ঘরেই থাকে আর না হয় আমাকে নিয়ে বাহিরে যায়। কিন্তু এখন ছুটির দিন আসলে সে ঘরেই থাকতে চায় না, সে কখন শুধু ঘর থেকে বের হবে সেই চিন্তাই করতে থাকে আর বাহিরে গিয়ে বিথির সাথে কথা বলে। আমি আমার স্বামীকে বিয়ের কথা বলেছি, মানে বিথি সেজে বলেছিলাম। তখন সে বিথিকে বলেছে তার 1 বছর সময় লাগবে বিয়ে করতে। কথাটা শুনে আমার বুকের ভিতরে ব্যথা করে উঠলো, সবকিছুই কেমন জানি ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আমি চিন্তা করলাম 1 বছর পরে কি তাহলে সে আমাকে ছেড়ে দিবে? আমার স্বামী বিথিকে বলেছে দেখা করার কথা। আমি পড়ে গেলাম একটা বিপদে। আমি এখন বিথিকে কোথায় পাবো? ফেসবুকে যে ছবিগুলো আপলোড করা আছে সেগুলোতে একটা নায়িকার ছবি। এক পর্যায়ে কথা বলতে বলতে আমি আমার স্বামীকে বলেই দিলাম আসলে আমার আইডিতে যেসব ছবি আছে এগুলো একটা নায়িকার ছবি, আমি কিন্তু আমার ছবি আপলোড করিনি। আমার এই কথাটা শুনে আমার স্বামী 2 মিনিট চুপ ছিল। তখন সে আমাকে বলল, মানে বিথিকে বলল, তুমি কি তাহলে আমার সাথে ফেক আইডি দিয়ে কথা বলছো? তখন আমি বললাম আসলে আইডিটা ফেক কিন্তু আমি তো রিয়েল। আসলে আমি আমার নিজের ছবি দেইনি, কারণ এখন তো আপনি জানেনই যে ছবি দিয়ে কত ধরনের কিছু করা যায়, কত কিছুই করে মানুষ। এজন্য আমার নিজের ছবি কখনই আমি আপলোড করিনি। তখন আমার স্বামী বলল তাহলে তোমার রিয়েল ছবি আমাকে পাঠাও। আমি বললাম যখন আপনার সাথে আমার দেখা হবে তখন আপনি আমাকে মন
ভরে দেখে নিয়েন। তো আমার স্বামী বলল আচ্ছা ঠিক আছে। আমার স্বামী বারবার বিথির সাথে দেখা করতে চাচ্ছিল। আমি পড়ে গেলাম মহা মুশকিলে। এখন আমি বিথিকে কোথায় পাবো? হঠাৎ করে চিন্তা করতে করতে আমার মাথায় আসলো আমার বান্ধবী রিমার কথা। আমার বান্ধবী রিমা অনেক সুন্দরী, ও থাকে চট্টগ্রামে। ও বলেছিল আমাকে ঢাকায় আসবে। আমি তখন ওর সাথে যোগাযোগ করলাম আর ওকে বললাম তুই যখন ঢাকায় আসবি তখন আগে আমার সাথে দেখা করবি। তো আমার বান্ধবী ঢাকায় আসলো আর আমার সাথে দেখা করলো। আমি ওকে সবকিছুই খুলে বললাম। রিমা কোনোভাবেই রাজি হচ্ছিল না। আমি অনেকবার রিকোয়েস্ট করার পর সে আমার স্বামীর সাথে দেখা করতে রাজি হলো। আগামীকাল সেই দিন, যেই দিনের জন্য আমার স্বামী অনেক বেশি অপেক্ষা করেছিল। সে বিথির সাথে দেখা করবে বিকাল 4টায়। পরের দিন সকালবেলা আমার স্বামী খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। রেডি হওয়ার সময় আমাকে বলছে আমাকে ভালো দেখে একটা শার্ট বের করে দাও তো। আমি তাকে বললাম কেন, আজ তোমার কোনো বিশেষ প্রোগ্রাম আছে নাকি? আমার স্বামী আমাকে বলছে আজ আমার মিটিং আছে। কথাটা শুনে মনের অজান্তেই চোখ থেকে পানি বের হয়ে গেল। আমি তাকে ভালো দেখে একটা শার্ট বের করে দিলাম। রেডি হয়ে সে বের হয়ে গেল। আমি আর এসব নিতে পারছি না। আজকাল মাথাটাও কেমন জানি ব্যথা করে, বুকের মধ্যেও ব্যথা হয়। মনে হয় নিঃশ্বাস নিতে আমার খুব কষ্ট হয়। সারাদিন কি সব যেন চিন্তা করি, একটুও স্বস্তি পাই না। সময়টা কেমন জানি কাটছেই না। এক কাপ কফি নিয়ে বসলাম। হঠাৎ মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা। আমার স্বামীর আমার সাথে প্রথম দেখা হয়েছিল আমার খালাতো বোনের বিয়েতে। যেমন তার চাহনি, তেমন তার কথা, তেমনি তার সুরেলা কণ্ঠে গান, সবকিছুই ছিল মনোমুগ্ধকর। আমাকে প্রথম দেখাতেই নাকি তার খুব ভালো লেগেছিল। সে আমাকে বলেছিল তুমি কি আমার জীবন সঙ্গী হবে? আমি কথাটা শুনে বলেছিলাম এ আবার কেমন কথা। তখন আমার হাজবেন্ড আমাকে বলেছিল কোনো সমস্যা নেই, তোমাকে আমার খুব ভালো লেগেছে, প্লিজ আমাকে তুমি রিজেক্ট করে দিও না। তুমি সময় নাও, আমাকে চেনো জানো, তারপরও তুমি আমাকে না বলো না প্লিজ। কিভাবে যেন তার প্রতি আমার অনেক মায়া জন্মালো। আস্তে আস্তে তার সাথে আমি কথা বলা শুরু করলাম। আমাকে প্রথম প্রপোজ করেছিল কিভাবে জানেন? হাতে ছিল ছোট্ট একটা গোলাপের কলি আর চকলেট। অনেক মানুষের ভিড়ে সে আমাকে বলেছিল তোমার সাথে আমি সারাটা জীবন থাকতে চাই। একটা গোলাপ যেভাবে মানুষ যত্ন করে রাখে তার থেকে অনেক বেশি যত্ন করে তোমাকে আমি সাজিয়ে রাখবো আমার জীবনে। একবার বিশ্বাস করে দেখো, পুরো দুনিয়াকে দেখিয়ে দিব ভালোবাসা কি জিনিস। সেই পুরানো স্মৃতিগুলো মনে করছিলাম আর ভাবছিলাম আসলে সবকিছুই কি তাহলে মিথ্যে? আমাকে যেই কবিতা গান যেগুলো বলেছিল আমার স্বামী ঠিক বিথিকে একই কবিতা গান কবিতাগুলো বলেছে। তাহলে আমি আর বিথি কি তার কাছে একই? তাহলে তো সব মেয়ে আমার স্বামীর কাছে একই রকম। আমি কাকে ভালোবেসেছি এই 4 বছর ধরে? আমি যেই মানুষটাকে চিনতাম সে কি আসলেই এই মানুষটা? হঠাৎ করে আমার বান্ধবী রিমার কল আসলো। কলটা রিসিভ করতেই বলল যে আমি বাসা থেকে বের হয়েছি। আমার কিন্তু অনেক বেশি ভয় করছে। আমি কিন্তু পার্কে ঢুকেই তোকে কল দিব। কিছুক্ষণের মধ্যে রিমা পার্কে গিয়ে আমাকে ফোন দিল। আমি ফোনটা রিসিভ করতে রিমা বলল দুলা ভাই কিন্তু চলে এসেছে, তুই কিন্তু লাইনে থাকবি, ফোন কিন্তু কাটবি না। দুইজন সামনাসামনি হওয়াতে আমার স্বামীর প্রথম কথা ছিল ভালোই করেছো তুমি ফেসবুকে এতদিন ছবি আপলোড না করে। তুমি এত সুন্দর, তোমাকে দেখে আমি মুগ্ধ হচ্ছি। সুবহানাল্লাহ, মানুষ যে এত সুন্দর হতে পারে। তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। তোমার মতন এত সুন্দরী এত রূপবতী মেয়ে আমি জীবনেও দেখিনি। তুমি ভালোই করেছো তোমার ছবি আপলোড করনি, কারণ আমি যাকে ভালোবাসি আমার মনের মানুষকে কেন অন্য কেউ দেখবে? এই ছিল আমার স্বামীর সূচনা। এরপর আমার বান্ধবী রিমা বলল কথা শুনে বুঝতে পেরেছি আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনাকেও আমার ভালো লেগেছে। আচ্ছা এবার বলেন তো আপনি আমাকে বিয়ে কবে করবেন? বিয়ের কথা শুনতেই কেমন যেন একটু বিব্রত বোধ করলো আমার স্বামী। সে বলল বিয়ে সে তো 5 বছর পরেও করা যাবে। রিমা বলল 5 বছর পর কেন? 5 বছর কি আমার ফ্যামিলি আমাকে এভাবে বসিয়ে রাখবে? কোনোদিনও মানবে না। তখন আমার হাজবেন্ড বলছে আমার বড় ভাইয়েরও তো এখনো বিয়ে হয়নি, তার জায়গায় আমি কিভাবে বিয়ে করি বলো? তাদের কথা শুনতে শুনতে আমি সিঁড়ি বেয়ে ছাদে উঠছিলাম। হঠাৎ করে কি যেন হলো, আমি মাথা ঘুরে পড়ে যাই। পাশের বাড়ির ভাবি আমার স্বামীকে ফোন দিয়ে জানিয়েছে আমি মাথা ঘুরে পড়ে গিয়েছি। হসপিটালের বেডে চোখ খুলে দেখি আমার স্বামী আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার বাবা মাও এসেছে। কত প্রশ্ন, কিভাবে হলো, কিভাবে হয়েছিল, আমি ছাদে কেন গিয়েছিলাম, বিভিন্ন ধরনের প্রশ্ন। আমি যেন কোনোভাবেই আমার স্বামীকে সহ্য করতে পারছি না। কোনোভাবেই আমি চাচ্ছি না এই মানুষটা আমার পাশে থাকুক। কেন জানি তাকে দেখে আমার খুব অস্বস্তি ফিল হচ্ছিল। মানুষ কিভাবে পারে এরকম অভিনয় করতে, দিনের পর দিন মিথ্যা বলতে। আমি আমার বাবা মায়ের সাথে আমার বাবার বাড়িতে চলে এসেছি, কারণ ডাক্তার আমাকে ফুল বেড রেস্ট দিয়েছে। আর আমার স্বামী যেহেতু সারাদিন
জানি অফিসে থাকে সেই কারণে। বাবার বাড়িতে এসেও বিথি সেজে আমি কথা বলছিলাম। অনেক চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি। আম্মু এসে বলছে তোর বান্ধবী এসেছে। আমি বললাম কে এসেছে? তখন আম্মু বলল রিমা এসেছে। আমি রিমাকে দেখে বললাম কি রে রিমা তুই? রিমা তখন বলল আমি কালই চিটাগাং চলে যাচ্ছি, তাই তোকে একটু দেখতে আসলাম। তোর সাথে আমার কিছু কথা আছে। কি সিদ্ধান্ত নিলি? কাল তো তুই সবকিছুই শুনলি। আমি ওকে বললাম আমি ওর সাথে থাকতে পারবো না, আমি ওকে ডিভোর্স দিব। তখন রিমা বলল কি আবল তাবল কথা বলছিস, তুই আগে নিজের যত্ন নে, নিজের কি অবস্থা করেছিস দেখেছিস? আমি রিমাকে বললাম তুই এইসব কথা বাদ দিয়ে তুই কি বলবি সেটা বল। রিমা আমাকে বলল দেখ ডিভোর্সই কিন্তু শেষ সমাধান নয়, তুই ভাইয়াকে শেষবারের মতন একটা সুযোগ দিয়ে দেখ। ডিভোর্স দেওয়ার পর তোর বাবা মা তোর সাথে থাকবে ঠিকই, কিন্তু শেষ বয়সে তাদেরকে আর কষ্ট দিস না তুই। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে সবকিছুই ভুল সিদ্ধান্ত। দুলাভাই আসলে বিথিকে ভালোবাসে না, বিথির সাথে শুধুমাত্র টাইম পাস করতেই চেয়েছে। কারণ দেখ যখন পাশের বাসার ভাবি দুলাভাইকে ফোন করে জানিয়েছে তুই মাথা ঘুরে পড়ে গিয়েছিস, তখন দুলাভাই খুব তাড়াহুড়া করেই তখন আমাকে বলেছিল আমার একটা কাজ পড়ে গিয়েছে। সে আমাকে ভালো মতন বিদায় না জানিয়ে সেখান থেকে চলে এসেছিল, আমাকে একটু পাত্তাও দিল না। আমি রিমাকে বললাম টাইম পাস এটা আবার কি? সে টাইম পাস কেন করতে যাবে? তার বউ আছেন। আমাকে যদি কেউ SMS করে, আমার সাথে যদি কেউ কথা বলতে চায়, আমি তো সাথে সাথে বলে দেই যে আমি বিবাহিত। ও কেন বলল না? রিমা আমাকে বলল শোন আমি তোর ভালো চাই, পুরুষ মানুষ তো পুরুষ মানুষই, সেটা হোক হালাল স্বামী কিংবা হারাম বয়ফ্রেন্ড। যে সুযোগ পায় সে কাজে লাগায়, আর যে সুযোগ পায় না সে কাজে লাগায় না। তবে এইটা শিওর যে দুলাভাই তোকে ভীষণ ভালোবাসে, কারণ আমি যখন তাকে বিয়ের কথা বলেছি সে বারবার এড়িয়ে যাচ্ছিল। রিমা আমাকে বলল তুই একটা কাজ করবি, তুই ভাইয়ার পাসওয়ার্ড থেকে সবকিছুই তোর নিজের কাছে নিয়ে রাখবি। এ কথা বলেই রিমা চলে গেল। তো কিছুদিন পর আমি একদম সুস্থ হয়ে আমার স্বামীর বাড়িতে ফিরে গেলাম। হঠাৎ করে একটা পোস্ট সামনে আসলো যে ছেলেদের পাসওয়ার্ড দিয়ে দেওয়া মানে নিজেদের একটা কিডনি বিক্রি করে দেওয়া। আমি এই পোস্টটা আমার স্বামীকে দেখাই। তখন আমার স্বামী বলে আরে ওইসব হচ্ছে সব বাজে কথা। তখন আমি বললাম আচ্ছা তাহলে দাও তো তোমার ফেসবুকের পাসওয়ার্ড। সে কোনোভাবেই দিতে রাজি হলো না। আমি রাগ করে চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। কিছুক্ষণ পর আমার স্বামী পিছন থেকে গিয়ে আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলল তোমার ফেসবুকের পাসওয়ার্ড লাগবে, এই নাও, এই বলে ফোনটা দিয়ে দিল। আমি তো সুযোগ পেয়ে সবকিছুই চেক করে নিলাম। বিথির সাথে সমস্ত চ্যাট ডিলিট করে দিয়েছে। সমস্যা নেই, যখন তুমি ওয়াশরুমে যাবে তখন বিথির আইডি দিয়ে তোমাকে SMS করব। বিথির আইডিতে ঢুকতেই দেখলাম আমার স্বামী বিথিকে SMS করেছে, বিথি আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না, তুমি নিজের মতো করে ভালো থেকো, এই বলেই বিথিকে ব্লক করেছে। আর এই SMS টা দেখে আমি খুব অবাক হলাম আর মনে মনে একটু ভালো ফিলও করলাম।